প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘদিন মহামারী করোনার কারণে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যুর কোষ নিয়ে আলোচনা করব। তো কোষের সংজ্ঞা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। জীবদেহের গঠন ও কার্যকরী একককে বলা হয় থাকে কোষ। পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্নভাবে কোষের সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে সিকেবিজ এবং লুইয়ের মতে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এরূপ সত্তাকে বলা হয়ে থাকে কোষ। কোষ আকার আকৃতির কোষ বিভিন্ন ধরনের হয়ে থাকে। গঠনগত দিক থেকে বিভিন্ন হয়, কাজের দিক থেকে বিভিন্ন হয়, আকৃতির দিক থেকেও বিভিন্ন ধরনের হতে পারে। এই কোষকে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বা নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, ফলে যে নিউক্লিয় বস্তুগুলো আছে সেগুলা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এদেরকে আদিকোষ বলা হয় বা আদিকোষ বিশিষ্ট জীব বলা হয়ে থাকে। এবং এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম এবং নিউক্লিওপ্লাজম থাকে সকল। এবং এই প্রকৃত কোষের মধ্যে সকল অঙ্গাণুগুলি উপস্থিত থাকে। ওই সমস্ত প্রাণী ও জীবগুলোকে বলা হয় প্রকৃত কোষী জীব বলা হয়ে থাকে। আর কোষের কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জননকোষ। দেহকোষ এবং জননকোষ কাজের উপর ভিত্তি করে বিভক্ত করা হয়ে থাকে। দেহকোষগুলা দেহ গঠনে অংশগ্রহণ করে থাকে। সাধারণত দৈহিক কোষগুলা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বিভাজিত হয়ে দেহকোষের বৃদ্ধি ঘটিয়ে থাকে। আর জনন কোষগুলা সাধারণত যেখানে যৌন জনন দেখা দেয় সেই সমস্ত কোষের জনন কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। বিশেষ করে যৌন জননের সময় জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটি জনন কোষ উৎপন্ন করে। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড থাকে, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে। সেখানে আবার ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড হয়ে থাকে এবং এই জাইগোট থেকে জাইগোট বিভাজিত হয়ে পরবর্তী পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব একটা কোষ যে বিভিন্ন অংশ নিয়ে গঠিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অঙ্গাণু নিয়ে গঠিত অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এগুলো হচ্ছে কোষের বিভিন্ন অংশ। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে না। কোষ প্রাচীর বিভিন্ন ধরনের জটিল পদার্থের সমন্বয়ে গঠিত, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকনিন, সুবেরিন নামক পদার্থ দ্বারা তৈরি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর
প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। কোষ প্রাচীর প্রাথমিক অবস্থায় কোষ প্রাচীরটা থাকে পাতলা, একস্তর বিশিষ্ট, এবং মধ্যপর্দার উপরে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় পুরো একটা কোষ প্রাচীর বা মোটা প্রাচীর তৈরি করে থাকে। কোষ প্রাচীরের কোষের আকৃতি দান করে কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে, এবং কোষ প্রাচীর প্লাজমোডেজমার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলিনে থকথকে তরল পদার্থটা থাকে তাকেই বলা হয়ে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মূলত কোষের ভিতরে যে জলীয় অংশটা বা পুরো অংশটা থাকে ওই সম্পূর্ণ অংশটাকেই বলা হয়ে থাকে প্রোটোপ্লাজম। এমনকি কোষঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ। এরপর হচ্ছে কোষঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট যে পাতলা পর্দাটি থাকে তাকেই বলা হয়ে থাকে কোষঝিল্লি। কোষঝিল্লির ভাঁজকে বলা হয়ে থাকে মাইক্রোবিলাই। এবং এই কোষঝিল্লির কোষঝিল্লি যেহেতু অর্ধবাধ্য, এটার মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদ অভিশ্রবণ প্রক্রিয়া গ্রহণ করে থাকে এবং কোষঝিল্লি পার্শ্ববর্তী কোষ থেকে কোষকে আলাদা করে রাখে। তারপর সাইটোপ্লাজম। ক্রোমোজোম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে অংশটি থাকে সেই অংশটিকে বলা হয়ে থাকে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো ছড়ানো থাকে। এর মধ্যে কতগুলো আছে পর্দা দ্বারা ঘেরা থাকে, আবার কতগুলি পর্দাবিহীন। তো আমরা আজকে আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটি সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গ থাকতে পারে। নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই ধরনের অঙ্গাণুগুলো থাকতে পারে। তার মধ্যে আমরা আজকে আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম বিজ্ঞানী ব্যান্ডা 1898 সালে আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া দুইটি স্তর দ্বারা গঠিত। ভিতরের স্তরটি বাজ হয়ে বিভিন্নভাবে ভিতরের দিকে ঝুলে থাকে। ঝুলে থাকা অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি গায়ে কতগুলো সবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। এবং অক্সিজোমে মূলত শ্বসন কার্যের জন্য যে প্রয়োজনীয় উৎসেচকগুলোর প্রয়োজন হয়ে থাকে সেই উৎসেচকগুলা অক্সিজোমের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শ্বসন কার্য সম্পাদনে সহায়তা করা। আমরা জানি শ্বসন কার্য 4টি ধাপে সম্পন্ন হয়: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এ, ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এই 4টি ধাপের মধ্যে তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয়, সংঘটিত হওয়ার জন্য যে উৎসেচকগুলো প্রয়োজন হয় সেই উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। ফলে ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়ে থাকে এবং সবচাইতে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়ে থাকে। পারিকাস কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। 2 নম্বরে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র কেন বলা হয়? শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবা, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।